সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনে, পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল আপনাদের সঙ্গে আছি। ঈদ আনন্দের সুরক্ষায় প্রতিদিনে আমরা আজকে কথা বলবো ক্যান্সার জয়ের গল্প নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার ডান দিকে আছেন ডাক্তার এস.এম. শহীদুল্লাহ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ক্যান্সার যোদ্ধা। আমার বাম দিকে আছেন ডাক্তার রিনা রানী পাল, তিনি জনস্বাস্থ্য গবেষক, তিনি একজন ক্যান্সার যোদ্ধা। এবং আমার তারপরে আছেন রোকসানা আফরোজ, ক্যান্সার যোদ্ধা এবং তিনি প্রেসিডেন্ট সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আজকে ঈদের দিনে আসলে আমরা আনন্দের গল্প করতে চাই, জীবনের গল্প করতে চাই, কিন্তু একই সঙ্গে আমরা আসলে আপনাদের যে ক্যান্সার থেকে মুক্ত হবার বা এই যে যুদ্ধ জয়ের যে গল্পটা, সেটাও শুনতে চাই। আমি প্রথমে আমার ডান দিকে ডাক্তার এস.এম. শহীদুল্লাহ আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে ঈদের এই আনন্দের দিনে প্রথমে ঈদের কথাই শুনবো, যে ঈদের দিনে আপনি আসলে কি করেন বা কিভাবে ঈদের দিনটা কাটান? থ্যাংক ইউ। আসলে ঈদের আনন্দটা আগের চাইতেও আরও ভালো করে কাটানোর চেষ্টা করি, এই জন্যে যে হয়তো বা হইতে পারে যে এটা আমার শেষ ঈদ, এরকমভাবে পালন করার চেষ্টা করি। যথারীতি আপনি জানেন যে ঈদের দিন একটা মানে আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড় চোপড় পরা, তারপরে এই ঈদে আবার একটা নিয়ম আছে যে আমি যতক্ষণ পর্যন্ত নামাজ বা কোরবানি না দিব ততক্ষণ পর্যন্ত রোজা রাখা। এরপরে নামাজ পড়ে এসে তারপরে একটু মিষ্টান্ন খেয়ে এরপরে কোরবানি করি। এবং কোরবানি করি আমি যেখানে থাকি, এখানে আমাদের একটা বিরাট বেশ বড় রকমের স্থাপনা আছে, সবাই মিলে ওখানে তাঁবু টানিয়ে মানে একটা উৎসবের মতো আবহে আপনারা কোরবানিটা করেন। এক্স্যাক্টলি, খুবই এনজয় করি। মানে আগের চাইতে এক সেন্সে এনজয় করি, যে আগে শুধু পারিবারিকভাবেই কোরবানিটা করতাম, কিন্তু এখন যেহেতু এখানে অনেক বেশি 112টা ফ্ল্যাট, ওরকম প্রায় 40-50টা কোরবানি হয়, তো ফলে আনন্দটা আরও বেশি হয় একদিকে। আরেকদিকে আবার মানে পারিবারিক যে বিষয়গুলি, সেটা আবার একটু মিস করি, কারণ অনেকেই ইতিমধ্যে হয়তো আমাদের মাঝে নাই, বা ওই পারিবারিক আবহে করতে পারছি না অবস্থানগত কারণে। জি, ডক্টর রিনা রানী পাল, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরের অনুভূতিটা আসলে কেমন ছিল আপনার? যদিও আমি নিজে একজন ডক্টর, কিন্তু আসলে যখন আপনি রোগী তখন কিন্তু আপনি কি সেটা মনে থাকে না। এবং প্রথম যে রিয়াকশন, আমি যখন আমার হিস্টোপ্যাথোলজির রিপোর্টটা প্রথম দেখলাম, তখন আমি শকড, মানে এটা শকটাই খুবই স্বাভাবিক। জি, খুব শকড। এবং আমি ভাবছিলাম যে আমি তো খুবই খুবই সচেতন এবং খুব নিয়ন্ত্রিত একটা জীবন যাপন করার চেষ্টা করি, খুব বেশি না হলেও মোটামুটি একটা লাইফস্টাইলের যে বিষয়গুলো সেগুলো মানার চেষ্টা করি। তো আমার এটা কেন হলো? এবং এটা কিন্তু অনেক রোগী আমাকেও প্রশ্ন করেন যে আমি তো আসলে সিগারেট খাইনি জীবনে, সবসময় ব্যায়াম করেছি, পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করেছি, তারপরেও কেন হলো? হ্যাঁ, কেন হলো? তো এটাই তো কিন্তু আমি তখন আবার চিন্তা করলাম যে ক্যান্সারের আসলে আমরা জানি যে মাত্র 40% হচ্ছে প্রিভেন্টেবল, আর বাকি 60% কিন্তু প্রিভেনশনের মধ্যে অতটা নেই, হয়তো আমি ডিলে করতে পারি। আর সব ক্যান্সারের মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে। তো আস্তে আস্তে পরবর্তীতে আমি এটা মানে ধাক্কাটা সামলে নেওয়ার চেষ্টা করলাম, এবং আমি চিন্তা করলাম যে আসলে তাহলে আমি কি করব এখন, আমি চিকিৎসাটা করব। সেটা আমার কয়েকটা জিনিস আমার মাথায় এসছে। একটা হচ্ছে যে আসলে আমার প্রথম কথা যে আমার এইটা আমার হেলথের উপরে কি, ওভারঅল হেলথের উপরে আমি যদি সার্ভাইভও করি, প্রথম কথা আমার সার্ভাইভার করার ক্যাপাসিটি মানে সম্ভাবনা কতটুকু। 2 নম্বর হচ্ছে ম্যানেজমেন্টটা কেমন হবে। 3 নম্বর হচ্ছে যে আমার খরচ কত হবে, আমাকে কতটা দৌড়াদৌড়ি করতে হবে, আমি বর্তমানে যে কাজগুলো করছি সেগুলো আমি কি করে সামলাবো। এই সবগুলো জিনিস একটা ফ্ল্যাশে কিন্তু মানে চলে আসে সামনে। এবং উইদিন মানে এটা তো আসলে আমি তারপর আবার কনসালটেশন করা, ডাক্তার দেখানো, টেস্ট করা, এটার জন্য কিন্তু একটা মানে খুব, এবং ফাইনাল ডিসিশনের সময়টা যতটা সম্ভব কমিয়ে নেওয়া, ডায়াগনোসিস থেকে ট্রিটমেন্টে যাওয়া। তো আসলে এটা ওভারঅল স্ট্রেস, শক, তারপর টেনশন, এগুলো দিয়েই আসলে ব্যাখ্যা করা যায়। তো সবার যেমন হয় আমারও তাই ছিল, এমন এটাই।
আচ্ছা, এরপরে অবশ্য ক্যান্সার জয়ের গল্প শুনবো। ডক্টর রোকসানা আফরোজ, আপনার কাছে আসি। আপনি আপনাকে একটা ভিন্ন ধরনের প্রশ্ন করব, কারণ আপনি ক্যান্সার যোদ্ধা নিজে এবং এখন আবার ক্যান্সার যোদ্ধাদের নিয়ে একটা সংগঠন করেছেন, সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন। এটার সম্পর্কে একটু জানতে চাই যে এরকম একটা সংগঠন আপনারা কেন করলেন? ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। যেটা বলছিলেন রিনাদি, যে আসলে আমিও যখন জানতে পারি যে আমি ক্যান্সারে আক্রান্ত, আমার অনেকগুলো ফেজ গেছে। সেটা প্রথমে যদি আমি বলি মানসিক একটা প্রচণ্ড চাপ থাকে। আসলে আমার কাছে মনে হয় শারীরিক সমস্যাগুলো শুরু হয় আরেকটু পরে। ক্যান্সার আসলে সময় দেয়, ধরা পড়ার সাথে সাথে যে সব সাইড এফেক্টগুলো শুরু হয় তাই না। তারপরে কেমোথেরাপি, সার্জারি, কিন্তু মানসিক চাপটা প্রথম দিন থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, মানসিক চাপটা প্রথম দিন থেকে শুরু হয়। কিন্তু মানে চিকিৎসক হিসেবে আমি যেটা দেখেছি, আমরা সব সময় রোগীর এই শারীরিক বিষয়গুলো খুব চিন্তা করি, কিন্তু রোগীর এই যে মানসিক যে দুশ্চিন্তা বা চাপের মধ্যে সে আছে, সেটা নিয়ে আমরা মনে হয় চিকিৎসকরা বা রোগীর আত্মীয়স্বজনরাও কেউ আসলে খুব বেশি বোঝে না, কিন্তু এটা একটা মারাত্মক একটা প্রেশার। আমার কাছে মনে হয় এটাই ফার্স্ট কনসার্ন হওয়া উচিত। যেমন ব্রেকিং দ্য ব্যাড নিউজ যদি বলা হয়, যে একটা রোগীকে যেভাবে বলার কথা আমাকে সেভাবে বলা হয়নি, আমার এখন বজ্রপাতের মতো এসে পড়লো, এবং আমাকে যে নিউজটা দেয়া হলো এবং আমি মোটামুটি স্থির ছিলাম, কিন্তু দেখলাম এখনো আমার আম্মা ওই ট্রমাটা নিতে পারেনি। আমার হাজবেন্ড এবং আমার 3টা বাচ্চা আছে, ওরা এখনো ট্রমাটাইজ। এবং ওই সময় থেকে আমরা আমি নিয়ে ফেলেছি, আমি নিয়েছি। এবং আমি দেখলাম, খেয়াল করে, যে আসলে আমার প্রথম এফেক্ট হলো মানসিক, শারীরিকটা আরো পরে, সামাজিক। কারণ ক্যান্সারটা আমি আসলে কখনোই বলি না যে এটা একটা মরণ ব্যাধি। আপনারা ডাক্তার স্যার আছেন, আপনারা এখানে 3জনই আসলে ডাক্তার, সেই ক্ষেত্রে আমি একদম আমজনতা। আমার লাইফটা একেবারে সিম্পল ছিল। আমার ফাদার ডাক্তার ছিলেন, উনি মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন রংপুর মেডিকেলের। আমার ভাই ভাবি সবাই ডাক্তার, বাট আমার পড়াশোনা ইংলিশ সাহিত্যে। তারপর আমি টিচিংয়ে ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড আর্মিতে আছে। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক ক্যান্টনমেন্টে, অনেক মানুষের সাথে ইন্টারাকশন। আমার 3টা বাচ্চা আছে। আমার লাইফটা একেবারে নর্মাল, 8-10টা মানুষের মতো গান, কবিতা, বই পড়া। হঠাৎ করে 2017-তে এই ক্যান্সার ধরা পড়লো। ইট ওয়াজ ইন দ্য 4th স্টেজ, ওভারিয়ান ক্যান্সার। হ্যাঁ, আমার এখন মনে হয় যে আমি বোধহয় আরেকটু সচেতন হতে পারতাম, কারণ তার আগে প্রায় 8-9 মাস ধরে আমার বিভিন্ন সিমটমস ছিল, কিন্তু এটাও আসলে ডায়াগনোসিস হয় নাই প্রপারলি। যখন ধরা পড়লো, এটা একদম 4th স্টেজে চলে গেছে। আমি এই ফেজগুলো পার হয়েছি, যেহেতু আপনার কোশ্চেনেরই এটা ধরেই যে কেন আমরা অর্গানাইজেশনটা করা, আমি অন্য পেশেন্টদের মতো আসলে সব ফেজগুলো পার করেছি। আমার তখন আবার করোনা শুরু হয়ে যায়। আমার মানে ফার্স্ট ফেজটা পার হয়ে যাওয়ার কিছুদিন পরে আমাকে যেটা বলেছিল যে তোমার আবার রিকার হবে, এটা সম্ভাবনা খুব বেশি। 12 থেকে 15 মাস, সেটা 18 মাস পরে হয়। কিন্তু এই 18 মাসে আমার প্রতিটা দিনই একটা আতঙ্কের মধ্যে গেছে, কবে আবার হলো। একটা সামান্য কিছু হলো, মাথা ব্যথা, মনে হচ্ছে ব্রেনে চলে গেছে, একটা কিছু হলো, মানে এই যে ট্রমাটা আমি নিজে ফিল করলাম। এবং আমি যেটা ছিল, আমি কাউকে বলতাম না যে ওরা অ্যাফেক্টেড হবে। তারপর করোনা, এবং আমার সেকেন্ড টাইম রিকার করলো আবার সেই প্রসেস, আবার সার্জারি, আবার কেমোথেরাপি। আমি তখন যেটা শুরু করলাম, নিজেকে ঠিক রাখার জন্য আমি প্রচুর পড়াশোনা করতাম। তখন আমি বুঝলাম যে আমার পক্ষে চাকরিতে ফেরত যাওয়া সম্ভব না, নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখার জন্য আমি প্রচুর মোটিভেশনাল মুভি, বই, গান শোনা, নিজেকে ঠিক রাখা, লেখালেখি শুরু করলাম। এবং আমি দেখলাম যে আমাদের যে পরিমাণ, যেটা আপনি বললেন ডাক্তার, এখানে সবাইকে আমি অত্যন্ত সম্মান রেখে বলছি যে মানসিক ব্যাপারটা একেবারে উপেক্ষিত। আমি রেগুলার চেকআপে যাচ্ছি, সব কিছু হচ্ছে, তো আমার যে পরিবর্তন, ইভেন আমার চেহারাটাই বদল হয়ে গেল। এটা আমি কেমন করে নিব, চুল পড়ে গেল, সব কিছু যে হলো। আমি তখন যেটা বুঝলাম যে আসলে আমাদের মানসিক সাপোর্ট দরকার। তখন যেটা আমি হতো, আমার হাজব্যান্ড যেহেতু আর্মিতে, আমি বেশিরভাগ সিএমএইচেই যাই, এবং ওয়েটিং রুমে দেখা যায় অনেকক্ষণ বসে থাকি, পাশের জনের সাথে গল্প করা, কথা করা, হ্যাঁ, বসে থাকা। এই যোগাযোগটা আমাদের একটা বড় মেসেঞ্জার গ্রুপ হয়ে গেল, যেখানে আমরা নিজেরা গল্প করতাম, আমাদের কথা, আমাদের প্রবলেমগুলো শেয়ার করতাম। 2023 সালে আমরা যেটা চিন্তা করলাম, এর মধ্যে আমি ছোটোখাটো কিছু মেন্টাল হেলথের উপরে কোর্স করা শুরু করলামও করোনার সময়। আমরা একটা জাস্ট গেট টুগেদার করলাম 2023-এ, সেটা ছিল
4th ফেব্রুয়ারি ক্যান্সার ডে, এটাকে টার্গেট করি যে আমরা একটু দেখা করি, কারণ বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্ব ক্যান্সার আমাদের অনেকের দেখাই হয়নি কখনো, সবসময় হয়তো মেসেঞ্জার গ্রুপে অনলাইনে। এবং আমাদের টাইম ছিল যে আমরা 1 ঘন্টা একটু গল্প করব, সেটা দেখা গেল 4 ঘন্টাতেও আমরা আসলে শেষ করতে পারছি না। কথা, গল্প, কেউ কান্নাকাটি করছে, কারো অনেক প্রবলেম। সেখান থেকে আমাদের চিন্তা হলো যে আমাদের আসলে বলার একটা জায়গা দরকার, শারীরিক কথা না, সেটার জন্য ডাক্তার আছে, হ্যাঁ আমাদের আরো কিছু আছে, মনের কথাটা এবং আমাদের কি দরকার, কারণ এটা শুধু আমিই বুঝি বা যারা এই জার্নির মধ্যে গেছে তারা বুঝতে পারে যে আমার আসলে কি দরকার। এই হিসাবেই আমরা তারপরে 2023-এর জুন মাসে সার্ভাইভার ডে আসলে এইভাবে কখনো পালন হয় না, যেটা আমরা শুরু করলাম যে সেলিব্রেটিং লাইফ। পহেলা জুন কিন্তু বিশ্ব ক্যান্সার সার্ভাইভার ডে এবছর আমরা কিন্তু এবছরও কিন্তু আমরা সার্ভাইভার ডে পালন করেছি। আমরা ওই 2023 থেকে শুরু করলাম সার্ভাইভার ডে পালন করা এবং আমরা সম্মাননা দিলাম ওইবার 10 জনকে, গত বছর 5 জনকে, এবার 14 জনকে। এটার মেসেজটাই হলো যে ক্যান্সার মানে আসলে শেষ হয়ে যাওয়া না, এটা একটা ডিজিজ, বাট এটা একটা জটিল রোগ, এটা মরণ ব্যাধি না। আমি এটা বলতেই রাজি না, কারণ আমি সবসময় মনে করেছি আমি আসলে মৃত্যুকে জয় করার চেষ্টাই করি না, কারণ এটা যখন অবধারিত তখন হবে। আমি আসলে জীবনকে জয় করার চেষ্টা করি, মানে প্রতিদিন ভালো থাকার চেষ্টা, আমার সীমাবদ্ধতাকে ওভারকাম করার চেষ্টাটাই আসলে জীবনের জয়গান। এবং আমরা এই যে এবারও যে 14 জনকে আমরা দিলাম, তারাও সমাজের বিভিন্ন সেক্টরে দে আর কন্ট্রিবিউটিং এবং তারা ক্যান্সার যোদ্ধা, ক্যান্সার জয় করেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আবার আপনার কাছে ফিরবো, আমি একটু ডক্টর এস এম শহীদুল্লাহ আপনার কাছে আসি। মনের যে চাপ সেটা মুক্ত করার যে পদ্ধতি, আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু আমরা দেখেছি যে আমাদের মানসিক স্বাস্থ্যের যে বিষয়টা সেটা উপেক্ষিত বা অবহেলিত। অল্প কিছুদিন হলো যে আমাদের একটা মানসিক স্বাস্থ্য সম্পর্ক একটা পলিসি হয়েছে, তার মানে হচ্ছে যে আমাদের চিকিৎসা ব্যবস্থায় আমরা শরীরটাকে যতটা গুরুত্ব দিয়েছি মনকে সম্ভবত অতটা গুরুত্ব দেইনি। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামত একটু। আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি যেদিন থেকে আমার এই পাবলিক হেলথে পদার্পণ, সেদিন থেকেই আমি বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের উপর প্রশিক্ষণ দিয়ে আসছি এবং আমি কাউন্সেলিংয়ের উপর আমার সাংঘাতিক একটা প্যাশন আছে এবং আমি মনে করি যে এইটা, কারণ অসুখের একটা সংজ্ঞা আছে যে মানুষের রোগ মনে, আক্রমণ জীবাণু শক্তিতে, প্রকাশ দেহে। আমি এটা ধারণ করি এবং আমি এখন পর্যন্ত যদি আমি কোথাও কাউন্সেলিং প্রশিক্ষণের সুযোগ পাই আমি সেখানে চলে যাই এবং আমি বলে থাকি যে আমাদের এখানে ডাক্তারদের, আমাদের টেকনোলজি, ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট পৃথিবীর অন্যান্য দেশের প্রায় কাছাকাছি, কিন্তু আমরা পিছিয়ে আসি, রুগীর সাথে আমরা কথা বলি না। আমরা রুগী জানতে চাইলে অনেক সময় সঠিক তথ্য দেই না, দিতে চাই না, দিতে পারি না, সময় নাই, বিরক্তও হই যে এত আপনি জানেন না কি হবে, আপনি কি ডাক্তার, আপনার তো জানার দরকার নেই, আমি ওষুধ দিচ্ছি খান। সেই তো আমি সত্যি আন্তরিকভাবে বিশ্বাস করি যে আমাদের দেশ থেকে যত রুগী বাইরে যায়, বিশেষ করে ইন্ডিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর, আমার কাছে মনে হয় যে বেশিরভাগ রুগী যায়, আমরা not that we are far behind the clinical knowledge and skill, rather than আমরা এই যে কথা বলি না, এটাই হলো আমাদের সবচাইতে। আমি যেহেতু এনজিওতে কাজ করেছি, আমার প্রায় 20 থেকে 25টা দেশে আমার স্বাস্থ্য ব্যবস্থা দেখার সুযোগ হয়েছে এবং 3টা দেশে সরাসরি আমি বা আমার ভাই বোন আত্মীয় স্বজন, আমি নিজে ভাইকে চিকিৎসার জন্য নিয়ে গেছি ইন্ডিয়াতে, আমার বোনকে চিকিৎসার জন্য নিয়ে গেছি, যিনি নাকি ক্যান্সার আক্রান্ত ছিল, যে ব্যাংককে। আমি নিজে ক্যান্সারের চিকিৎসাটা আমেরিকাতে হয়েছে, সার্জারিটা, একদম একেবারে প্র্যাকটিক্যাল। অন্যগুলো তো তার সিস্টেম দেখেছি, কিন্তু ওই 3টা জায়গায়, ইন্ডিয়াতে বড় ভাই, একদম। কারণ আমার পরিবারে আমরা টোটাল 8 জন ক্যান্সার আক্রান্ত,
প্রথম আমার বাবা আক্রান্ত হন, পরে আমরা 3 ভাই 3 বোন, পরে আমার ভাতিজি। তো আমাকে প্রত্যেকেরই যেহেতু আমি ডাক্তার সেই জন্য আমাকে কিন্তু মানে কেয়ার গিভার হিসেবে কাজ করতে হয়েছে। তবে আমি একদম এখন পর্যন্ত আমি এই যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি আছে, সেখানে সার্ভাইকাল ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের যে ট্রেনিংটা হয় ওখানে আমি ডাক্তাররা আসেন, বিশেষ করে গাইনি অফিসার কনসালটেন্টরা আসেন, সিনিয়র স্টাফ নার্সরা আসেন, এফডব্লিউভিরা আসে। আমি কিন্তু প্রতি সপ্তাহেই ওখানে ওই ট্রেনিং সেশনের এই কাউন্সিলিং সেশন নেই, এবং এইটা আমার বলতে পারেন যে এটা আমার একটা প্যাশন। এবং আমি মনে করি মাঝে মাঝে আমি একটু হতাশ হয়ে যাই যে এত কাউন্সিলিংয়ের কথা বলি, এত কথা বলি, তারপরে দেখি ডাক্তাররা কথা বলে না। তবে ইদানিংকালে কিছু কিছু ডাক্তার তারা দেখি যে একটু সময় দেয়, একটু কথা বলে। সেই জন্যে আমি মনে করি যে কাউন্সেলিং বা মানসিক সাপোর্টটা এটা খুব সাংঘাতিক। মানে দেহ যেরকম মনে করেন আমার প্রোস্টেট ক্যান্সার, তা আমার তো দেহে খুব বেশি যে প্রভাব পড়ছে তা না, কোনো পেইন ছিল না, কিছু ছিল না, শুধু একটাই ছিল, এটাকে আপনি জানেন যে আর্জেন্সি বলে, মানে পেশাব ব্যাগ হলে একটু তাড়াতাড়ি যেতে হতো, এটাই। কিন্তু মারাত্মক কোনো প্রভাব ছিল না। হ্যাঁ, কিন্তু মানসিকটা হঠাৎ করেই, তবে মানসিকটা আবার আমার বেলায় যেটা ঘটেছে, আমি কিন্তু কোনো সিমটম নিয়ে যাই নাই। আমার বয়স এবং ওই আর্জেন্সি যেহেতু, আমি আমার জুনিয়র একজন এসে খান বলে একজন নিউরোলজিস্ট আছেন, ওর কাছে গেছি দেখাইতে। পরে প্রথমত পিএসএ করেছে, তারপরে বলে যে একটু পিএসএটা একটু হাই আসছে, তারপরে তাইলে একটু আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফি করেছে, আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে তখন উনি আবার বলছে যে এমআরআই করতে। এমআরআই করতে গিয়ে ওখানেও মাইনর, কিন্তু ওই আমার ডাক্তার খুব একটা বলে না এটা শরীরে হয়ে এটা এমন কিছু না। এরপরে আবার ফাইনালি যখন এমআরআই হলো, এমআরআই রিপোর্টে সে বললো যে আপনার করতে হবে, বায়োপসি করতে হবে। তখন আমি বায়োপসি করলাম। তো ফলে স্টেপ বাই স্টেপ আমি আগাচ্ছিলাম যেহেতু, সেই জন্য আমার ইনিশিয়ালি আমি ধরে নিয়েছিলাম একটা বিষয়, আপনি জানেন এজ এ ডক্টর, যে আমরা টেস্ট করি কিন্তু রোগ ধরা পড়ার জন্য না, রোগ যাতে নাই সেটা প্রমাণ করার জন্য, যেটা আমার যেন নাই। তো কিন্তু পরে অবশেষে যখন আমি রিপোর্টটা পেলাম বায়োপসির, তখন একটু মনটা খারাপ হলো, এবং কিন্তু মন খারাপ হলেও অতটা হয় নাই। কিন্তু আমি রিপোর্টটা নিয়ে, আমি জানি না ভুল করেছি কিনা, আমি বাসায় গিয়ে আমি টেবিলে রাখছি। তো আমার ওয়াইফ এটা দেখে ফেলে ও দেখছি যে কাঁদছে, চোখের পানি ফেলছে। তো আমি তখন একটু মানে ওর চোখের পানি দেখে, এর আগে কিন্তু আমার চোখের পানি পড়ে নাই, কিন্তু ওর চোখের পানি দেখে আমার আমি একটু হই, আবেগাপ্লুত হই। কিন্তু পরবর্তী সময়েই আমি তখন কুমুদিনী হসপিটালে, তো তখন আমাকে দু একজন বলল যে সার্জারি বইয়ে একটা কথা লেখা আছে, জানলা তুমি যদি আমার ক্যান্সার দাও তাহলে প্রোস্টেট ক্যান্সার দিও। তো তখন আমি এখান থেকে স্লো গ্রোয়িং, আর আমার ছিল না, মানে কোনো মেটাস্টেজ ছিল না, বোন ম্যারো বোন স্ক্যান করছি, প্যাট স্ক্যান করছি, তো কোনো ছিল না, এবং গ্রেড ছিল মানে গ্রেড মানে ছিল 6/6 এরকম, 5/5। তো যাই হোক, তো আমি খুব একটা বিচলিত হয়নি। তো ডাক্তার আমাকে বলল আপনার অ্যাক্টিভ সার্ভেলেন্স, তা না হলে সার্জারি। তখন অ্যাক্টিভ সার্ভেলেন্স এটা নিয়ে বসে থাকা খুব মুশকিল। তো এর মধ্যে করোনা শুরু হয়ে গেল। তো করোনা শুরু হলে অ্যাক্টিভ সার্ভেলেন্স, এর মধ্যে আমি আমেরিকাতে আমার যাওয়ার সুযোগ হলো গ্রিন কার্ডের সুবাদে। সবাই বললো যে তুমি যেহেতু আমেরিকার যাচ্ছ তো সার্ভিসটা ওখানেই নাও। কিন্তু আমেরিকাতে গিয়ে যেটা হইলো, আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক লম্বা সময় লেগে গেল। মানে প্রথম ক্যান্সারের ডাক্তার দেখলো, পরে আমার একটা ব্রেন টিউমার আছে আবার, বেনাইন। তো একজন নিউরোসার্জারি ডাক্তার দেখলো। অবশেষে 3 মাস পরে ইউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেলাম। তো উনি আবার
সিনিয়র প্রফেসরই ছিলেন, কিন্তু উনি রোবোটিক সার্জন ছিলেন না। আমার ডাক্তাররা বলছিল যে আপনাকে অ্যাডভাইস করে রোবোটিক সার্জন করতে। পরে ওখান থেকে আমি ফেরত এসে আবার ইন্ডিয়াতে গেলাম, ওই আমার ওই ডাক্তার যে তার পরিচিত, ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে গিয়ে যেটা দাঁড়ালো সেটা হলো যে আমার যে পোস্ট অপারেটিভ চেক আপ হইলো, দেখা গেল হার্টের 6টা ব্লক। তখন আমি আর প্রোস্টেটের অপারেশন কি করব, তখন আগে তো হার্টের চিকিৎসা, হার্টের বাইপাস করার জন্য, যেটাকে আমি খুব একটু মজা করে বলি যে গেছিলাম ওমরা করতে, আইলাম হজ করে। কারণ প্রোস্টেটের অপারেশনের চাইতে বেশি ঝুঁকিপূর্ণ হইল কার্ডিয়াক। আমি এখনো কাউকে বললে ইতিহাসটা আমি বলি যে যাচ্ছিলাম ওমরা করতে, আইসি হজ করে। না, আমি আপনার কাছে আবার ফিরবো। আপনি একটা খুব দারুণ কথা বলেছেন যে আমরাও কিন্তু অনেক সময় দেখি যে রোগের চিকিৎসা করতে যে তার যে আসলে কোনো ডায়াবেটিস আছে ওইটা হয়তো কোনো ধরা পড়ে না। আমরা হয়তো অপারেশনের জন্য টেস্ট করতে দিয়ে প্রথম পেলাম যে তার ডায়াবেটিস আছে। তো তার ডায়াবেটিসটা কিন্তু আমি অনেক সময় রোগীদের বলি ডায়াবেটিস আমার কোনোদিন ভালো হবে না, ক্যান্সার কিন্তু ভালো হয়। আমি আবার একটু ডক্টর ইনারানী পাল আপনার কাছে ফিরি। সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, আলোচনাটা বিভিন্ন দিকে চলে গেছে। মানসিক চাপ নিয়ে যে কথাটা হচ্ছিল, আপনার কাছে আমি আবার একটু আসতে চাই। সেটা হচ্ছে যে ক্যান্সারটা তো আমরা জানি যে আসলেই সংখ্যায়ও বেড়েছে, ডায়াগনোসিসও বেড়েছে। ক্যান্সারটা যে বাড়ছে এইটার কারণটা কি? মানে আপনারা যদি, আপনি তো একজন চিকিৎসক, আবার একই সঙ্গে আপনি একজন ক্যান্সার যোদ্ধা, ফলে আপনার কাছে কি মনে হয় যে ক্যান্সার কেন বাড়ছে? তার বলার আগে আমি একটু জাস্ট, যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমি একটু যোগ করতে চাই যে আমরা অনেক সময় মানসিক সাপোর্টের ক্ষেত্রে একটা হচ্ছে রোগীর সাপোর্ট, রোগীর মানসিক সাপোর্ট, এবং দুজনের কথাতে যেটা উঠে আসছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেয়ার গিভার যিনি আছেন বা ফ্যামিলি মেম্বার যে আছেন ওনাদেরও কিন্তু একটা বড় ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। অবশ্যই। তাহলে আমার মনে হয় যে আমাদের হেলথ সিস্টেমের মধ্যে এই যে টোটাল একটা পরিবারকে, কেয়ার গিভার এবং যে যিনি ক্যান্সারের সাথে লড়ছেন, আসলে লড়াইটা তো কিন্তু একার হয় না, লড়াইটা পরিবার সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সম্পৃক্ত হয়ে যায়। ওনাদের একটা সাপোর্ট নিয়ে কিন্তু আমাদের চিন্তা করা উচিত, এবং বাংলাদেশে ওই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য কিছু কিছু ফাউন্ডেশন মানুষদেরকে এগিয়ে আসা উচিত, যে কার সাথে যে আমি কথা বলতে পারি বা আমার পরিবার হেল্প সিক করতে পারে, মানসিক হেল্প। এটা আমি একটু বলে নিতে চাইলাম। এখন আপনি আসছেন যে যেই বিষয়টা নিয়ে, তা আমি একটু বলি, এটা আসলে আমার খুব পছন্দের একটা টপিকও। আমার আরেকটা পরিচয় আছে যে আমি বাংলাদেশে, আপনারা জানেন বাংলাদেশ প্যাকেজ অফ এসেনশিয়াল নন কমিউনিকেবল ডিজিজ ইন্টারভেনশন, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর একটা রেকমেন্ডেড, কিভাবে এনসিডি নিয়ে, নন কমিউনিকেবল অসংক্রামক রোগ নিয়ে কিভাবে কাজ করতে হবে, কি কি কাজ করা উচিত, সেটার একটা প্যাকেজ আছে। এবং ওখানে কিন্তু অসংক্রামক রোগের ক্ষেত্রে প্রিভেনশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে কিন্তু এখানে এটাকে ঝুঁকিগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এবং কয়েকটা ধাপ বলা হয়েছে। যেমন ক্যান্সার তো আমরা আসলে মানে আমরা জানি না যে কেন ক্যান্সার হয়, কিন্তু ক্যান্সারের যে ঝুঁকির কারণগুলো রয়েছে সেটা তো জানি। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি। তো ঝুঁকিগুলোর মধ্যে যেটা বলা হয়, দুই ধরনের ঝুঁকি আছে। একটা হচ্ছে আপনি প্রিভেন্ট করতে পারবেন, মানে প্রিভেন্টেবল, আর একটা হচ্ছে যে আপনি প্রিভেন্ট করতে নন প্রিভেন্টেবল ঝুঁকি আছে, যেটা আপনার কিছু করার নেই। আমার বয়স বেড়েই যাবে, এটা আপনি ঠেকাতে পারবেন না। যেমন আপনার বয়স, আপনার যদি জেনেটিক ফিমেল জেন্ডার, এটা তো আপনি কিছু করতে পারবেন না। আপনার জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। আমি দেখলাম যে শহীদুল্লাহ স্যারের, ওনার কিন্তু একই পরিবারে 8 জন ক্যান্সার রোগী। এটা কিন্তু একটা ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন হয়তো থাকতেও পারে, জেনেটিক প্রিডিসপোজিশন। তো এইটাই বলছি, এগুলো নিয়ে আমরা ওগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করি অনেক সময়, যে কোনো কিছুকে ওটার উপরে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে, বা ক্যান্সার শুধু না, অসংক্রামক রোগ, এখানে উনি হার্টের কথা বললেন যে হজ করে আসছেন উনি, উমরা করে, আসলে কিন্তু আমরা সবাই এটার সাথে একটা খুব সম্পর্কিত। এবং এখানে আচরণগত ঝুঁকি বলে, আচরণগত ঝুঁকির মধ্যে যেটা বলা হয় যে আমার তামাকের ব্যবহার, আমরা যদি একটা ধূমপান কিন্তু আপনার হার্টের সমস্যা করবে, প্রেসারও করবে, ডায়াবেটিসের কারণ করবে, ক্যান্সার, সবকিছু শ্বাসতন্ত্রের রোগ থেকে শুরু করে ক্যান্সার, এভরিথিং। তারপর আমার যদি খাদ্যাভ্যাসটা যদি ঠিক না হয়, আমি যদি বেশি পরিমাণ ট্রান্স ফ্যাট আছে এমন খাবার খাই, আমি যদি অতিরিক্ত চিনি খাই, অতিরিক্ত লবণ খাই, লবণও কিন্তু অনেক কিছুর সাথে জড়িত, শুধুমাত্র ব্লাড প্রেশার না, আরও অনেক কিছুর সাথে জড়িত। এবং এর সাথে যদি আমি স্যাচুরেটেড ফ্যাট যদি আমার বেশি থাকে, আমি যদি
মানে আমি সবগুলোই বললাম, লবণ, চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট, মানে ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, এবং এর সাথে আমি যদি সবজি কম খাই, আপনি জানেন যে ফাইবারের সাথে কিন্তু বিশেষ করে খাদ্যনালীর ক্যান্সারের একটা বড় সম্পর্ক আছে। লবণের সাথে কিন্তু স্টোমাক ক্যান্সারের সম্পর্ক আছে। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট, মানে লবণের সাথে স্টোমাক ক্যান্সার আর খাদ্যনালীর ক্যান্সার মেইনলি ফাইবারের সাথে একটা বড় সমস্যা, যদি রেড মিট বেশি খাই বা আমরা, এটা একটা গেল। তো এই আমার আচরণের মধ্যে, এবং এয়ার পলিউশন যদি আমি মিনিমাইজ করতে পারি, যেখানে বেশি এয়ার পলিউশন সেদিন আমি যদি একটু মাস্কটা পরি, তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সব আমার আচরণগত ঝুঁকি, এবং আচরণগত এই কাজগুলো যদি করি, এই আচরণগুলো যদি আমি করি আমার মধ্যে থাকে, এটা না করলে যে হবে না তা না, আমরা কোনো না কোনোটা করছি, মিক্স অ্যান্ড ম্যাচ, এবং এটার ফলে কিন্তু আমার ঝুঁকি, বিপদ বেড়ে যায়, সম্ভাবনা বাড়ছে, নট নেসেসারিলি না করলে হবে না সেটা না, কিন্তু ঝুঁকি তো কমাচ্ছে। হ্যাঁ, আমি সবসময় একটা গল্প বলি যে আপনি যদি রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন, অনেক সময় মানুষ এই ঝুঁকিটাকে বুঝতে পারে না, সেজন্য আমি এই গল্পটা বলি যে আপনি ধরেন আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন আর একজন রাস্তার সাইড দিয়ে হাঁটছে, তো ফুটপাত দিয়ে হাঁটছে, তো কোনো কারণে ধরেন আপনাকে গাড়ি চাপা দিল, এবং যে রাস্তার সাইড দিয়ে হাঁটছে তাকে গাড়ি চাপা দেয় নাই। তার মানে কি এটা বিষয় যে রাস্তার সাইড দিয়ে হাঁটার চেয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটাটার বেশি, মানে ভালো, সাইড দিয়ে হাঁটছিল তাকেই চাপা দিয়েছে, তার মানে তো অর্থ এরকম না যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটাটা ভালো, নিরাপদ। আসলে ওটা একটা ব্যতিক্রমকে আমরা সবসময় উদাহরণ হিসেবে আনি না। তো আমি যেটা বলছি যে আপনি যদি এই ঝুঁকিটা আন, তারপর যদি আপনার যদি মেটাবলিক ঝুঁকি থাকে, মানে আপনার শারীরিক ঝুঁকিগুলো, যেমন আপনার যদি প্রেশার বেশি থাকে, সেটা আপনার যদি ডায়াবেটিস, সুগার বাড়ছে, আপনার যদি ওজন বেশি থাকে, আপনার যদি রক্তে চর্বি বেশি থাকে, এগুলোও কিন্তু আপনার ভবিষ্যতে বলছে যে আপনার ইনফ্লামেশন শরীরের মধ্যে প্রদাহ হচ্ছে, এবং ভবিষ্যতে আপনার অসংক্রামক রোগ বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তখন আরো বেশি সচেতন হতে হবে। তার সাথে যদি আপনার যদি অন্য যে বয়স থেকে শুরু করে আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার আরও বেশি সচেতন হতে হবে, আপনাকে প্রিভেনশনের কাজগুলো করতে হবে। এবং প্রিভেনশনের জন্য আমি কয়েকটা জিনিস একটু বলতে চাই, যে বাংলাদেশে তো কয়েকটা ক্যান্সার যেটা খুবই প্রিভেন্টেবল, যেমন সার্ভাইকাল ক্যান্সার, এবং বাংলাদেশে এখন এইচপিভি ভ্যাকসিন কিন্তু শুরু হয়েছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য, সরকারি সেটা দিচ্ছেন, ফ্রি পাওয়া যাচ্ছে, এবং বাচ্চাদের দিচ্ছে স্কুলে। সেইটা আসলে অ্যাভেল করে, আমরা কিন্তু সেই সুযোগটা পাইনি, এবং আমরা সেই সুযোগটা পাইনি, এবং আজকের জেনারেশন অনেক লাকি, আজকের বাবা মারা অনেক লাকি যে ওনারা ওনাদের বাচ্চাদেরকে এই অ্যাটলিস্ট একটা ক্যান্সার থেকে প্রিভেন্ট করার জন্য একটা সুযোগ পাচ্ছেন। এই সুযোগটা যেন আমরা মানে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর বাকি হচ্ছে যে কিছু প্রিভেনশনের জন্য কিছু চেক আপ করা, যেমন আপনার আর্লি যেন শনাক্ত করা যায়, এটা স্ক্রিনিং। এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ স্ক্রিনিং নিয়ে একটু অনেক বড় কথা আছে। ডক্টর এস এম শহীদুল্লাহ, এই যে স্ক্রিনিং এর যে গুরুত্ব, এইটা কি আপনি যদি একটু বলেন যে স্ক্রিনিংটা কতটা গুরুত্বপূর্ণ, খুব সংক্ষেপে আমরা বলুন, আমাদের সময় শেষ হয়ে আসছে। মানে আমি যদি বলি যে ক্যান্সারের প্রথম হলো প্রিভেনশন, তারপরে কিওর অ্যান্ড দেন কন্ট্রোল। আমি বলি রুল অফ 1/3 ক্যান্সার প্রিভেনশন করা যায়, 1/3 ক্যান্সার ট্রিটমেন্ট করে ভালো করা যায়, 1/3 ক্যান্সার নিয়ে বসবাস করা যায়। স্ক্রিনের উপর গুরুত্ব অপরিসীম। কারণটা হলো আমি যদি প্রিভেনশন করতে যাই, স্ক্রিনিং ইজ এ মাস্ট। এবং আমি গত 2004 সাল থেকে আমি স্ক্রিনিং প্রোগ্রামের সাথেই কাজ করছি। সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং ভায়া টেস্ট করে, এবং সিবি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করে, আমি যেটা বলছিলাম যে যেখানে আমি কাউন্সিলিং প্রশিক্ষণ দেই, এটা কিন্তু ওনারা এই প্রজেক্টটা বিভিন্ন ফান্ডে ইদানিংকালে গভর্নমেন্টের টাকা এটা চলে। তো এটা কিন্তু স্ক্রিনিং অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ স্ক্রিনিং না করলে আমি তো প্রিভেনশন করতে পারবো না। এবং বিভিন্ন গবেষণাতে কিন্তু প্রমাণিত হয়েছে যে স্ক্রিনিংয়ে আমরা মনে করি এটা অনেক খরচ হয়ে যাচ্ছে, কোনো কাজে আসছে না, কিন্তু একজন ক্যান্সার রোগীকে চিকিৎসা করাচ্ছে, স্ক্রিনিং কিন্তু অনেক কম ব্যয়বহুল। অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং বলাই হয় যে আমি যদি প্রিভেনশনে 1 আউন্স ব্যয় করি, আমি 1 পাউন্ড আমি অর্জন করতে পারবো। এমন হচ্ছে এটা আসলে একটা পলিসি ম্যাটার, মানে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে সম্ভবত এই বিষয়টা বুঝতে হবে বা আমাদেরকে বোঝাতে হবে যে এটা খুব এই ব্যাপারে আমি সবচাইতে যেটা শিখেছি সেটা হলো যে আমি বারডেমে কাজ করেছি, ইব্রাহিম স্যারের সাথে কাজ করেছি। উনি কিন্তু এই ডায়াবেটিস নিয়ে গবেষণা করতে যেয়ে ঢাকা ইউনিভার্সিটির 2জন ইকোনমিস্ট দিয়ে
উনি একটা প্রমাণ করেছেন যে 1 টাকা যদি ব্যয় করা হয় 27 টাকা, এটা হলো একটা স্টাডি। আরেকটা স্টাডিতে উনি দেখিয়েছিলেন 1 টাকা ব্যয় করলে 28 টাকা পাওয়া যায়, মানে অর্জন করা যায়। যে জন্য উনি মানে তখন save করা বলতেন যায় আর কি, এটা রাষ্ট্রীয় টাকা। হেলথ ইন্ডাস্ট্রি, জি। হেলথ ইন্ডাস্ট্রি। এবং ওই গবেষণার পেপারটা পাবলিশড হওয়ার পরে স্যারের আর বারডেমের জন্য টাকার অভাব হয়নি। আমার মনে হয় যে ক্যান্সার নিয়ে আমাদের এরকম একটা গবেষণা টাকা শুরুর সময় দিয়েছে হয়ে গেছে। এডুকেশন ডিপার্টমেন্ট, টাকা দিয়েছে হেলথ ডিপার্টমেন্ট, টাকা দিয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এবং রিয়েলি এটা অবশ্যই করণীয়। আপনি যেটা বলছেন আমি একমত, কারণ আমরা এখনো পর্যন্ত স্বাস্থ্যের যে পিছনে যেটা টাকাটা করি সেটাকে আমরা ব্যয় বলি, কিন্তু এটাকে ইনভেস্টমেন্ট বলি না। বিনিয়োগ না বলতে পারবো ততক্ষণ পর্যন্ত আসলে ততক্ষণ পরিবর্তন হবে পর্যন্ত আমরা খুব ভালো করতে পারবো, অগ্রগতি আসবে না। আচ্ছা, আমরা আবার একটু ঈদ আনন্দে ফিরে আসি। আমরা যেহেতু ঈদের দিন, আমি একটু আপনাদের সবার কাছ থেকে একটু গান, একটু কবিতা, এগুলো একটু শুনতে চাই। কে কি করবেন সেটা ঠিক করতে পারেন। আমার মনে হয় যে ডক্টর ইনানি পাল, আপনি যদি আমাদেরকে কয়েক লাইন একটু গেয়ে শোনান। আচ্ছা, হঠাৎ করে আমি তো আসলে শিল্পী না, প্রফেশনাল শিল্পী না, সেটা আমরা সবাই জানি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি দেখি 2 লাইন গাইতে পারি কিনা। আমি কদিন ধরে খুব শুনছি, যে একটু চেষ্টা করে দেখি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ রেখেছি, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহ, এই তুমি কিন্তু ঈশ্বরও হতে পারে, তুমি কিন্তু আমার প্রিয়জন হতে পারে। সেটাই। রবীন্দ্রনাথ না, সবসময় দারুণ দারুণ। আপনি অবশ্য বিনয় মানে অবতার হয়ে বললেন যে একদম গান গেতে পারেন না, কিন্তু গানটা আপনি যে চর্চা করেন এটা বোঝা যাচ্ছিল। কিন্তু রোকসানা আফরোজ, আপনার কাছ থেকে কি শুনবো? আসলে আমি সেরকম কিছুই করতে পারি না। আমি সবার কথার অংশ ধরে, আজকে যেহেতু ঈদের দিন, যেটা স্যারের কথায় কাউন্সেলিং কথাটা এসেছে, দিদির কথায় যেটা এসেছে কেয়ার গিভারের কথা, এই দুটা কথাকে আমি একটু পিক করে বলছি। যে আমাদের প্রথম যে আপনার কথাটা ছিল আমাদের অর্গানাইজেশনটা কেন, আমি এটাই বলতে চেয়েছিলাম যে আমাদের প্রয়োজনটা আসলে আমরা বুঝতে পেরেছিলাম। কারণ স্যাররাও যেমন স্যার বলেছিলেন যে প্রথম পর্যায়ে ধরা পড়েছিল, আমার ব্যাপারটা প্রথম পর্যায়ে ছিল না, 4th স্টেজে ছিল এবং সেকেন্ড টাইম রিকারও করেছিল। এই জন্য আমার মেসেজটা থাকে যে ক্যান্সার নিয়েও চলা যায় এবং যে কোনো জায়গা থেকেই শুরু করা যায়। যেমন আমার পড়াশোনা ছিল ইংরেজি সাহিত্যে, তো আমি কাউন্সেলিং ব্যাপারটা স্প্রেড করার জন্য এই বয়সে আমি ঢাকা ভার্সিটিতে আবার মানে সাইকোলজিতে ভর্তি হয়েছি, শুধুমাত্র সবার সাথে এই যে ছড়ায় দেওয়া যে মানসিক ব্যাপারটা বোঝানোর জন্য। আর কেয়ার গিভারদের ব্যাপারটাকে মাথায় রেখে যে আসলে আমার পাশের মানুষটি যদি ভালো না থাকে, আমাকে সে আসলে সেবা দেয়া বা সাপোর্ট দেয়া তার পক্ষে সম্ভব না, কারণ সে নিজেই মানসিকভাবে বিধ্বস্ত। আমরা 2টা বই বের করেছি, এটা কোনো বাহিরের গল্প না, অন্য কারো গল্প না, স্যারের গল্পও আছে, আমার গল্পও আছে। আমরা 32 জন ক্যান্সার যোদ্ধার গল্প নিয়ে একটা এখানে নিজেদের, আমার কথা হলো আমরা পরিচিত মানুষের গল্পটা আমাকে যেভাবে মানে অনুপ্রাণিত করবে, আমি যাকে চিনি না দেখি নেই সেটা ততভাবে করবে না। এবং আমাদের 2য় খণ্ডে কিন্তু আমরা কেয়ার গিভারদেরকে গল্প নিয়েছি, কারণ আমরা দেখেছি স্বজন হারানোর পরেও, আমি যদি প্রশান্তি সুমি আপার কথা বলি, ওনার ছোট বাচ্চাটা মারা যাওয়ার পর উনি কিন্তু একটা ইনস্টিটিউট গড়েছেন যেখানে উনি অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কাজ করছেন, মেডিটেশন, আকুপাঞ্চার, এবং এটাই ওনার শক্তি। এটা দেখে যে স্বজন হারিয়েছে সে কিছু শিখতে পারবে, যে আসলে যে কোনো জায়গা থেকেই শুরু করা যায়। আমি আমার ছোটবেলা থেকে কবিতার প্রতি ফ্যাসিনেশন ছিল। আমি যদি বলি মোটিভেশনাল জিনিস, রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটা আমার ভীষণ, বলি যে আমি আত্মস্থ করার চেষ্টা করেছি, যেটা আমার লাইফের বিভিন্ন জায়গায় আসলে আমার কাজে লেগেছে। আমি সেখান থেকে একটা অংশ একটু বলি সবার জন্য। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। দারুণ ধন্যবাদ। দারুণ। আজকে অনুষ্ঠানের সাথে এটা মানে খুব মিলে গেল, তাই না? যে মরার চেয়ে বাঁচাই ভালো, বাঁচাই এই ভালো। কথাটা আমাদের সবাই আমি মনে যখন রাখা উচিত। অসুস্থ ছিলাম আমি বলেছি যে আমি ইজ এ স্ট্রং বিলিভার অফ অলমাইটি। আমি হয়তো সবার মাঝে কেউ টেরও পাচ্ছে না যে আমার বিধাতার সাথে আসলে কথা হচ্ছে যে আই নিড টাইম, আমার অনেক কিছু দরকার, আমার অনেক কিছু করার আছে, ইটস এ বার্গেনিং চলছে। হ্যাঁ, আবার কবিতা আমাকে অনেক শক্তি দেয়। আমি যেমন, এটা তো গেল রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি কিছু হলেই মনে করি যে প্রতিটা দিন আমি শুরু করা আমার টেবিলের পাশে কিন্তু আমি রেখেছি ছোট্ট একটা ফুলদানি, একটা সেন্টেড ক্যান্ডেল, আমার ওষুধের শিশিটা অনেক পিছনে। মানে সকালে ঘুম থেকে উঠে আমি আসলে এই ফুলদানিটাই ভালো জিনিসটা দেখতে দেখতে চাই। চাই, ওষুধের হ্যাঁ, কোটাটা না। মানে আমি জানি ওটা আমাকে খেতে হবে, সারা জীবন খেতে হবে, কিন্তু ওটা পরে। দারুণ। So, এভাবেই চলছে জীবন। ডক্টর শহীদুল্লাহ, আপনি যদি কিছু শোনান আমাদেরকে। আমি ইতিপূর্বে বলেছি যে আমি কমিউনিকেশন কাউন্সিলিং নিয়ে কাজ করি। তো এই কমিউনিকেশন কাউন্সিলিংয়ে আমি যেটা মনে করি, এখানে আমি কাজী নজরুলের 4টি পংক্তি বলতে চাই। সেটা হলো যে তুমি যবে এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি চাই মরণটা যেন ওরকমটা হয়, এবং তার সাথে মিলিয়ে আরও 4টি পংক্তি সাজের মায়া কবিতার, সুফিয়া কামালের সাজের মায়া কবিতার, সাঙ্গ হলে সব কর্ম, কোলাহল হলে অবসান, আমাকে ডাকিও সাজের সন্ধ্যায়, তোমাদের এই আয়োজনে নিঃশ্বাস নিঃশেষ হোক, পুষ্প বিকাশের প্রয়োজনে। বাহ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে 3জন আপনারা এসেছেন, আমাদেরকে সময় দিলেন। আমার মনে হচ্ছে আমাদের দর্শকরা উপভোগ করেছেন আমাদের এই গল্প এবং যুদ্ধ জয়ের গল্প, ক্যান্সার জয়ের গল্পটা। আপনার সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আবারও ঈদের আনন্দ নিয়ে ফিরবো নতুন কোনো অতিথি নিয়ে। সবাই ভালো থাকবেন।